একটা দুপুরে হাওড়া স্টেশনে 1:15 নাগাদ 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে শুরু হয়েছিল গল্পটা। ট্রেনে উঠে সফর সঙ্গী হিসেবে যাদের পেলাম তাদের কথা মনে থাকবে আজীবন। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, আমাদের গন্তব্য ছিল ঝাড়খণ্ড। দুপুর গড়াতে না গড়াতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। তারপর রাত 10:45 নাগাদ যখন বরকাগনা স্টেশনে পৌঁছলাম তখন ভয়ঙ্কর দুর্যোগ। একদিকে প্রবল বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। শুনলাম দামোদর নদের জলস্তর নাকি ভয়ঙ্কর বেড়ে গেছে। পরদিন সকালেও একই অবস্থা, কিন্তু ব্যাতে এসে তো আর বসে থাকা চলে না, তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। পঞ্চমুখী হনুমান মন্দির, পাত্রাতু ড্যামের লোয়ার ভিউ দেখে পাত্রাতু ভ্যালির দিকে যখন আমরা যাচ্ছি তখন ভয়ঙ্কর বৃষ্টি এলো। ছাতা মাথায় দিয়ে কোনো রকমে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে কিছু ভিউ দেখার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমরা গিয়ে পৌঁছলাম পাত্রাতু ড্যামে বোটিং করতে। ভাগ্যটা ভালোই ছিল, তাই বৃষ্টি সেই সময় কিছুটা কমে গেল। আমরা সবাই মিলে বোটিং করে যা মজা পেলাম, উফ উফ উফ, দারুণ লাগলো, দারুণ দারুণ, সেটা আর বলার মতো নয়। এই পর্যন্ত আমি আগের ভিডিওতে তুলে ধরেছি, সেটা আপনারা এই চ্যানেলে গেলে দেখতে পাবেন। যেহেতু পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই আমি আমার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা পার্টে পার্টে শেয়ার করছি আপনাদের সঙ্গে। বোটিং থেকে ফিরে আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপরেই শুরু হলো আমাদের দ্বিতীয় ইনিংস। মেঘলা আকাশ, চারিদিকে পাহাড় ঘেরা সবুজ, পাহাড়ের পাদদেশে দিব্যি চলছে চাষবাস। দেখলাম গ্রামের মহিলারা খেতে কাজ করছেন। দূর থেকে পুরো দৃশ্যটা এত সুন্দর ছিল, এত ফটোজেনিক ছিল যে ওনাদের দেখে ছবি তোলার লোভ একদম সামলাতে পারলাম না, তাই বেশি না ভেবে একদম কাছাকাছি চলে গেলাম। বারবার ডাকছেন আমাকে এখানে, কিন্তু আমার পক্ষে নামা সম্ভব নয়, এত কাদায়। অলরেডি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, এরপরে যদি আবার কাদায় নামি আবার আমাকে স্নান করতে হবে, কারণ অলরেডি আমার একবার স্নান করা হয়ে গেছে। তো যাই হোক, ওনাদের সঙ্গে বেশ কিছুটা সময় খুব মজা করেই কাটলো। বেশ কিছুক্ষণ হাসি মজায় ওনাদের সাথেই সময় কেটে গেল। এরপর আমাদের ডেস্টিনেশন মায়াটুংরি পাহাড়। এই পাহাড় রামগড়ের কাকিবার এলাকায় অবস্থিত। দেবী মহামায়া এই পাহাড়ে পূজিত হন, তবে নিচ থেকে মন্দিরটিকে দেখা যায় না, বেশ কিছুটা উপরে উঠতে হবে তার জন্য। দুপুরবেলা একদম জবরদস্ত একটা লাঞ্চের পর বেরিয়ে পড়েছি আমরা মায়াটুংরি পাহাড়ে। এই মুহূর্তে ঠিক মায়াটুংরি পাহাড়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ওপরে নাকি একটা সাপ আছে শুনেছি, তো সেই সাপটা সেখানেই থাকে। প্রথমে ভেবেছিলাম বোধহয় অন্যান্য জায়গার মতো কোথাও কোনো সাপের কোনো রেপ্লিকা হবে, বাট এখানে সবাই বলছে না, ওটা জ্যান্ত সাপ আর সাপটা এখানেই থাকে। অনেকগুলো সিঁড়ি বেয়ে এখন ওপরে আমরা উঠছি। ওই অব্দি উঠেই সব শেষ হয়েছে মনে হয়, এখনো অনেকটা। কিছুটা উঠেই এই ভিউটা পাওয়া গেল, নিচ দিয়ে রাস্তা। এটা কিন্তু আমার পত্রাতু ভ্যালির থেকেও অনেকটা বেশি ভালো লাগছে। সত্যি অসাধারণ দৃশ্য মায়াটুংরি পাহাড়ের প্রতিটা বাঁকে। স্থানীয়রা বলছেন মোট 350-র মতো সিঁড়ি এখানে রয়েছে, কিন্তু গুনতে গিয়ে দেখলাম 368খানা সিঁড়ি। মানে 368খানা সিঁড়ি বেয়ে প্রথমে আমরা ওপরে উঠবো, তারপর আবার ঠিক একই রকমভাবে নিচে নামবো। পাহাড়ের ওপর এঁকে বেঁকে সিঁড়িগুলো ওপরে উঠে গেছে। আমরা তো উঠতে উঠতে একদম হাঁফিয়ে যাচ্ছি। জায়গায় জায়গায় রয়েছে ভিউ পয়েন্ট, প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে রামগড় শহরটাকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার অনুভূতিটা আমাদের সিঁড়িতে ওঠার সব কষ্টকেই ভুলিয়ে দিচ্ছে। একটু একটু করে ওঠার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ ভিউ তো পাচ্ছি, কিন্তু উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, যেই মন্দিরে বহু মানুষ তাদের আস্থা নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। অবশেষে এতগুলো সিঁড়ি ভেঙে পৌঁছে গেলাম সেই মন্দিরে। মা মহামায়া খুবই জাগ্রত। এই মন্দিরে প্রার্থনা করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। সেই জন্যই বহু মানুষ নিজেদের যন্ত্রণা এখানে এসে মাকে জানিয়ে যান। আরেকটা ব্যাপার হলো, এখানকার প্রসাদে বাদাম কিন্তু মাস্ট। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা রয়েছি
মায়াটুংরি পাহাড়ের একদম উপরে, আর ওই যে দেখুন মহামায়ার মন্দির, আর এখান থেকে একটা রেলিং ঘেরা অংশ রয়েছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে, পুরো সবুজে মোড়া একটা পরিবেশ, পাহাড়ের সারি চারিদিকে। এই দেখুন সিঁড়ি, যেটা দিয়ে আমরা উঠে এক্ষুনি এলাম। দূরের ভিউটা একদম অসাধারণ দেখাচ্ছে, আর রাস্তাটাকে একদম সাপের মতো মনে হচ্ছে দূরে। একটু জুম করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি অসাধারণ ভিউটা দেখুন, পাহাড়ে ওঠাটা মনে হচ্ছে সার্থক এতক্ষণে। মহামায়া মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিবের মন্দির। এই সেই শিবের মন্দির, এখানেই নাকি থাকেন শিবের বাহন। শিবলিঙ্গটি যে গুহার মতো অংশটিতে বসানো রয়েছে, সেই পাথরের খাঁজেই নাকি মহাদেবের বাহনের বসবাস। শক্তি যেখানে, শিব তো সেখানে থাকবেনই। তাই মহামায়া মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিবের মন্দির। আর এই শিবের মন্দিরে মানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরের মধ্যেই কিন্তু থাকেন শিবের বাহন, যেটা আমি এই পাহাড়ে ওঠার আগেই আপনাদের কাছে একবার উল্লেখ করেছিলাম। যেটা এখানকার মানুষজন বলছেন যে এই সাপটি মানে শিবের এই বাহন, তিনি সবসময় এখানেই থাকেন। বহু মানুষ এসেছেন এবং তার দেখা পেয়েছেন, তো সেই জন্যই বোধহয় এখানে মানুষের মানে যে ভক্তির ব্যাপারটা সেটা এবং বিশ্বাসের ব্যাপারটা অনেকটাই বেশি এই জায়গাতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু শিবের সেই বাহনটিকে দেখতে পেলাম না, এবং এই জন্য আমার যারা সহযাত্রী তারা কিন্তু একটু দুঃখিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তাই তো? ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুখিয়মামৃতাৎ। বৃষ্টি একটু একটু চলছে এখন, আবার ছাতা খুলতে হয়েছে আমাদের। মায়াটুংরি পাহাড়ের ওপরে উঠতে ঠিক যতটা কষ্ট হয়েছিল, আমার মনে হয় নিচে নামতে আরও বেশি কষ্ট হবে। যাই হোক, নিচে তো নামতেই হবে। মহামায়ার মন্দির আর শিবের মন্দির, এই দুটো মন্দির দেখে আমরা আবার সিঁড়ি ভেঙে নিচে নামছি। সিঁড়িগুলো ভাঙতে প্রচুর কষ্ট হলো, যাই হোক অবশেষে নেমে এলাম। একটু একটু বৃষ্টি হচ্ছে, নির্মল ওইদিকে সেই মাথায় ছাতা দিয়ে ধীরে ধীরে নেমে নেমে আসছে। মায়াটুংরি মন্দির তো দেখা হলো, এবার তাহলে কোথায় যাচ্ছি দাদা? ড্রাইভার দাদা উত্তর দিলেন, মায়াটুংরি দেখার পর এখন নাকি আমাদের গাড়ি ছুটে চলছে টুটি ঝর্ণার দিকে। ওফ, আবার সেই ঝর্ণা। প্রথমে ভেবেছিলাম ঝর্ণা মানে ঝর্ণাই, পরে দেখলাম আসলে আমরা যা ভাবছি সেটা কিন্তু নয়। টুটি ঝর্ণা হচ্ছে একটা মন্দির, তার পাশে আবার একটা ড্যাম আছে ছোটোখাটো। তারপর খোঁজখবর নিয়ে আরও জানা গেল টুটি ঝর্ণা হচ্ছে একটা শিব মন্দির, যেটা রামগড়ের সবচেয়ে রহস্যময় মন্দির হিসেবে পরিচিত। স্থানীয়দের মুখ থেকে আরও শুনলাম, যখন রেল লাইন তৈরি হচ্ছিল তখন এখান থেকে মাটি খোদাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মাটি খোদাই করতে গিয়েই নাকি শিবলিঙ্গ পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আরও নানান প্রাচীন মূর্তিও উদ্ধার হয়। এখন চলে এসেছি টুটি ঝর্ণা মন্দির দেখতে। স্থানীয়রা বলছেন এই মন্দিরটা প্রায় ১৫০০ বছরের পুরনো। আর সবচেয়ে যে বিশেষ ব্যাপারটা সেটা হলো এখানে যে নারায়ণের মূর্তি রয়েছে, অর্থাৎ বিষ্ণু যে মূর্তিটা এখানে রয়েছে সেই মূর্তি এবং যে শিবলিঙ্গটা রয়েছে, এই দুটো মূর্তি কিন্তু মাটি থেকে এখানেই পাওয়া গেছে, এবং সেই মাটি থেকে পাওয়া যাওয়ার পরই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং বহু মানুষ এখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন। ये जो पानी का क्या राज है यहाँ पे, जो नेचुरल वे में जो पानी निकल रहा है, क्या राज है इसका? देखो बेटा, इस मंदिर का नाम हो गया प्राचीन शिव मंदिर टूटी झरना। टूटी मतलब नाभि होता है।
झरना मतलब जल अभिषेक होते रहता है। ये पूरा मंदिर इन जमीन का गर्भगृह में स्थित था। जब रेलवे लाइन बन रहा था गोमुठू बड़का काना, तो मट्टी खुदाई करके ले जाया जा रहा था, तो उसी दरमियान ऊपर वाला गुंबज दिखाई दिया। जब गुंबज दिखाई दिया तो भली भांति रूप से साफ सुथरा करवाया। 3 मुख्य दरवाजा मिला पूर्व दिशा में, बरेंडा मिला 6 फीट का। उसके बाद अंदर प्रवेश गर्भगृह में प्रवेश होने के लिए 5 फीट 3 इंच का एक दरवाजा मिला। 6 सीढ़ी के बाद उत्तर दिशा में शिवलिंग मिला। शिवलिंग के पश्चिम भाग में भगवान जो है हरि विष्णु भगवान चतुर्भुज रूप धारण किए हुए, उनका नाभि से ही माँ गंगा जल अभिषेक 12 महीने 24 घंटा कंटिन्यू जल अभिषेक करते रहती है। একটা ছোট্ট সুন্দর মন্দির যেটার নাম হচ্ছে টুটি ঝর্ণা মন্দির। টুটি মানে একটু আগেই পণ্ডিতজি জানালেন যে নাভি, অর্থাৎ এখানে বিষ্ণুর নাভি থেকে একদম ন্যাচারাল ওয়েতে একটা জল আসছে পাইপের মাধ্যমে, মানে পাইপটা অবশ্যই মানুষের লাগানো, কিন্তু জলটা পুরো ন্যাচারাল ওয়েতে আসছে ওই রাস্তা দিয়ে। সেখান থেকে ওই জলটা পড়ছে একদম শিবলিঙ্গের মাথার ওপর। আর এই যে মন্দির, এই মন্দিরের ওপরে স্থানীয় মানুষের বিরাট আস্থা এবং বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়েই এসেই তারা এই শিব মন্দিরে বাবা ভোলেনাথের কাছে মাথা নোয়ান। মন্দিরের পাশ দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাম। এই ড্যামের যে জল সেটা সান্ডি নদীর জল, যেটা আসছে পাহাড়ের ওপর থেকে। আর আমরা যে লক গেটটা আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, সেই লক গেটই হচ্ছে এই ড্যামের লক গেট। ঝাড়খণ্ডে পা রাখা ইস্তক শুনে আসছি দামোদর নদ নাকি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং আবহাওয়া যদি আরও খারাপ হয় তাহলে এই দুর্যোগের প্রকোপ ভয়ঙ্কর হতে পারে। দামোদর নদকে একবার চাক্ষুষ করার জন্য এবার নিজেরাই উপস্থিত হলাম দামোদরের তীরে। আর দামোদর নদের জলে একটুখানি পা ভেজাবো না, সেটা তো আর হয় না। পুরোপুরি একটা মেঘলা আকাশ, বর্ষাকাল। সকালবেলা যদি দামোদর নদের এই রূপটা আপনারা দেখতেন তাহলে অবাক হয়ে যেতেন। প্রচুর ওভারফ্লো ছিল, কিন্তু ছবিটা তোলা হয়নি সেই সময়। কিন্তু একদম পড়ন্ত বিকেলে আমরা আবার নদীর পাড়ে এসে সবাই মিলে উপস্থিত হয়েছি। পেছন দিকে দেখুন দামোদর নদ, আর স্রোত যেভাবে যাচ্ছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে নদীর বর্তমানে কি ভয়ঙ্কর রূপ। খরস্রোতা দামোদর বেশ গর্জন করেই বয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখে শুনলাম সকালেই নাকি এর রূপ ছিল ভয়ঙ্কর। আশেপাশের গাছগাছালি দেখে সেটা কিছুটা ধারণাও করা যাচ্ছে। জল নাকি এতটাই বেড়ে গিয়েছিল যে পার্শ্ববর্তী কিছু বিল্ডিংয়ের নিচের তলাও নাকি দামোদরের জলে ভরে গিয়েছিল। যদিও পড়ন্ত বিকেলে আমরা যখন গেলাম তখন নদের জলস্তর বেশ কিছুটা নেমে গিয়েছে। দামোদরের স্মৃতি মনের মধ্যে গেঁথে ফিরে চললাম আমাদের আস্তানার দিকে। পরের দিন আবার শুরু হবে নতুন পথ চলা, তৈরি হবে নতুন গল্প। সেসব আসবে আবার নতুন ভিডিওতে।